ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুনো ভোটার ভাই, সবার ওপর আমি সত্য, আমার ওপর নাই। অন্নদা শঙ্কর রায়ের এই বিখ্যাত ছড়া। হ্যাঁ, হতে পারে যে ভারতবর্ষে প্রতিদিন ৯৬,০০০-এরও বেশি মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ, হতে পারে যে প্রতিদিন ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে কোভিডে। কিন্তু ভোট রাজনীতি বড় বালাই, এবং আমাদের রাজ্যে বিধানসভা ভোট যত এগোচ্ছে তরজার মাত্রা কিন্তু তত চড়ছে। যেমন আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সরাসরি তৃণমূল কংগ্রেসকে হিন্দু বিরোধী বললেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন গোটা দেশেই বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করছে। অন্যদিকে আরও একবার প্রদেশ সভাপতির আসন অলঙ্কিত করে অধীর রঞ্জন চৌধুরী তিনি বামেদের উদ্দেশ্যে জোট বার্তা তো দিলেনই, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় আন্দোলনের ডাক দিচ্ছেন। এই সমস্ত কিছু তো থাকবে, কিন্তু তার পাশাপাশি অবশ্যই কোভিডের আলোচনাও থাকবে আজ। এই অনুষ্ঠান যখন শুরু করছি, খানিকক্ষণ আগে খবর পেলাম কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনি কোভিড আক্রান্ত, হোম আইসোলেশনে আছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। কোভিড নিয়ে আরেকটি খবর বেশ ডিপ্রেসিং, তার কারণ অক্সফোর্ড ভ্যাকসিন, যার দিকে আমরা অনেকেই তাকিয়েছিলাম, সেই ভ্যাকসিনের ট্রায়াল আপাতত বন্ধ আছে। তার কারণ স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন, এবং তারই জেরে সিরাম ইনস্টিটিউট, যারা ভারতবর্ষে এই ভ্যাকসিন তৈরি করছিল, তারাও ট্রায়াল বন্ধ রেখেছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনায় আসবো, কিন্তু ভারতবর্ষে ইদানিংকালে যা দেখা যাচ্ছে রাজনৈতিক তরজা, কঙ্গনা রানাওয়াত আর রিয়া চক্রবর্তীর থেকে গুরুত্বপূর্ণ কি বা আছে? জীবন, মৃত্যু, কোভিড, কোনোটাই বোধহয় নয়। যাই হোক, এই অনুষ্ঠান আমি শুরু করব ওই রাজনৈতিক তরজা দিয়ে। জেপি নাড্ডা কি বললেন, পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি বলল। পাশাপাশি राम मंदिर का पूजन भी हुआ 5 तारीख को, लेकिन दुख के साथ कहना पड़ता है कि 5 तारीख को वेस्ट बंगाल में ममता दीदी ने लॉकडाउन लगा दी। और ये अलग बात है कि 31 जुलाई को बकरीद में लॉकडाउन लिफ्ट कर लिया। ये वोट बैंक की पॉलिटिक्स, ये अपीजमेंट की पॉलिटिक्स, ये इस प्रकार की पॉलिटिक्स जिसमें तुष्टीकरण किया जाता हो, वोट बैंक की राजनीति की जाती हो और एंटी हिंदू माइंडसेट खड़ा किया जाता है, यह है ममता दीदी की राजनीति। 2021 বিধানসভা ভোটে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের নজরে বাংলার মসনদ। আর সেই ভোটে কি গেরুয়া শিবিরের তুরুপের তাস হতে চলেছে হিন্দুত্ব? বৃহস্পতিবার বঙ্গ বিজেপি রাজ্য কমিটির সদস্যদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তৃতায় কড়া সুর শোনা গেল জেপি নাড্ডার গলায়। याद कीजिए 2011 हमारा वोट परसेंटेज 2% था, 2 सीट थी और हमारा वोट परसेंटेज 4% था। 2014 के चुनाव में हमारा वोट प्रतिशत, हमें 2 सीटें मिली और हमारा वोट प्रतिशत 18% दिया, और 19 में हमारा वोट प्रतिशत 40% चला गया, 40% पहुंच गया। बंगाल का आशीर्वाद मिला। मित्रों, इसी गति से हमको चलना है और आने वाले विधानसभा में तृणमूल सरकार को उखाड़ के फेंक देना है। इस बात को हमको ध्यान में रखना है और एक स्वच्छ सरकार, कमल खिलाना है। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকার, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না। আমরা তো মানসিকরণের রাজনীতি করছি, মেরুকরণের রাজনীতি তো আমরা করি না। গণতন্ত্র যা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত রাজনীতির মধ্যে গণতন্ত্রকে যারা বলছেন গণতন্ত্র নেই, তারাই সংবিধানকে ধ্বংস করছেন, গণতন্ত্রকে শেষ করবার চেষ্টা করছেন। যারা এই কথা বলছেন তোষণের রাজনীতি, তারা রাজনীতি করবার জন্যই রাজনীতি করছেন। ধর্মের রাজনীতির দাঁড়িপাল্লায় একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। এই অভিযোগে সরব বাম কংগ্রেস। বিজেপিও ধর্ম নিয়ে রাজনীতি করে, ওরাও ধর্ম নিয়ে রাজনীতি করে, তাই চড়ে চড়ে মারতো তো ভাই। বুথের মুখে রাম নাম। বিজেপি সংবিধানের যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার বাইরে গিয়ে বরাবর ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়েছে। আর তৃণমূল, সে হচ্ছে একই মুদ্রার ওপিঠ। এ গদা নিয়ে নামছে তো তরোয়াল নিয়ে নামছে, এ নামাবলী চড়াচ্ছে তো হিজাব চড়াচ্ছে। টার্গেট বঙ্গ বিধানসভা নির্বাচন। ধর্মীয় মেরুকরণে কি ভোটে প্রধান ইস্যু হয়ে উঠবে? উত্তর দেবে সময়ই।
দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অনুষ্ঠান শুরু করব চেস ক্লক ফরম্যাটে। প্রথমেই যাব তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর চক্রবর্তীর কাছে। সমীরদা, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু তোষণ করে, ভোট ব্যাংকের রাজনীতি করে, এইগুলো সব পুরনো কথা। বিজেপি নেতারা এর আগে বহুবার বহু জায়গায় বলেছেন। আজকে একেবারে জেপি নাড্ডা প্রকাশ্যে বলছেন তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দল। কেন? রাম মন্দির ভূমি পূজার দিন অর্থাৎ 5ই আগস্ট তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ লকডাউন রেখেছিল এই রাজ্য, অথচ ঈদে লকডাউন তুলে নেওয়া হয়েছিল। এটা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী দল। আপনার সময় শুরু এখন। যাক, সুমনবাবু, জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, তার কারণ অবশেষে ঝুলি থেকে বেড়ালটা বের করলেন। আপনাদের এই এবিপি আনন্দেই গত 1 বছর ধরে বহু অনুষ্ঠানে আমি এসেছি। আমি বহুবার একটা কথা বলেছি যে 3টে তো অস্ত্র ভোটের আগে। একটা হচ্ছে হিন্দু মুসলমান, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অবরোধ, ইকোনমিক ব্লকেড, আর 3 নম্বর হচ্ছে এজেন্সি সিবিআই ইডি লেলিয়ে দেওয়া। তা অর্থনৈতিক অবরোধ শুরু হয়ে গেছে, রাজ্যের পাওনা 53,000 কোটি টাকা আটকে রেখেছেন। এপ্রিল, মে, জুন এই ফার্স্ট কোয়ার্টারের, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের, এই অর্থবর্ষের জিএসটির যেটা ক্ষতিপূরণ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের, তার 4,300 কোটি টাকা আটকে রেখে দিয়েছেন। সুতরাং ইকোনমিক ব্লকেট আগেই শুরু হয়ে গেছে, ইডি সিবিআই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শেষ ঝুলির বেড়ালটা আজকে জেপি নাড্ডা সাহেব বার করলেন ঝুড়ি থেকে, যে তৃণমূল সাম্প্রদায়িক দল, তৃণমূল হিন্দু নয়। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, আপনি তো যুক্তিতক্ক অনুষ্ঠানটা খুব ভালো করেন এবং খুব ভালো ক্যাপশন দেন আপনারা। পরের বারের যেটা যুক্তিতক্ক করবেন, ক্যাপশনটা আমি আপনাকে বলে দিচ্ছি, যদি অনুরোধ আমাদের, যদি লেখেন যে যত বকবে নাড্ডা বাংলায় বিজেপি ততই পড়বে গাড্ডা, এইটা ক্যাপশন হোক। পাগলের মতো বকে তো লাভ নেই। উনি জানেন কিছু, পশ্চিমবাংলার ইতিহাস জানেন, অবিভক্ত বাংলার ইতিহাস জানেন। মুসলিম লীগ স্থাপিত হয়েছিল পশ্চিমবাংলায় 1906 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে। পশ্চিমবাংলার মানুষ সেকুলার, মুসলিম লীগ স্থায়িত্ব পায়নি বাংলায়। হিন্দু মহাসভা তৈরি হয়েছিল পশ্চিমবাংলায়, স্থায়িত্ব পায়নি। এগুলো কি নাড্ডা জানে? ওই নাড্ডা সাহেব ওই সংস্কৃতি বোধ আছে? পশ্চিমবাংলার মাটিটা রামকৃষ্ণের মাটি, বিবেকানন্দর মাটি, রবীন্দ্রনাথের মাটি। এই পশ্চিমবাংলার মাটি কিন্তু সেকুলারিজমের মাটি। সুতরাং কাউকে চিহ্নিত করে দেবো আর তুমি হিন্দুত্বের ধ্বজা নেবে, ভাই, কে তোমার গায়ে রবার স্ট্যাম্পটা মেরে দিয়েছে? আপনি পশ্চিমবঙ্গের মাটির কথা বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ক্যাপশন সাজেস্ট করার জন্য আরো ধন্যবাদ। কিন্তু গণতন্ত্রে, নির্বাচনে কে গাড্ডায় পড়বে আর কে গাড্ডা থেকে উঠবে সেই কথা বলার ভার একমাত্র সাধারণ মানুষের, যে কোটি কোটি মানুষ দেখছেন, বিচার করবেন এবং সিদ্ধান্ত নেবেন শুধু তারা। তবে শুধুমাত্র হিন্দু বিরোধী বলেই থামেননি জেপি নাড্ডা, পাশাপাশি গরিব বিরোধী বলেছেন তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি দ্রুত প্রতিবেদন দেখে তারপর নিঃসন্দেহে উত্তর দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তার কাছে যাব। কিন্তু তার আগে হিন্দু বিরোধীর পাশাপাশি তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী, জবাব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। आयुष्मान भारत 4,57,00,000 लोगों को वंचित रखने का काम ममता जी ने किया है। 3 साल से वंचित रखा है 4,57,00,000 की जनता को। ये हमको समझना चाहिए। এত কষ্ট সত্ত্বেও, এত বঞ্চনা, এত আমাদের প্রাপ্য আদায় করতে দিচ্ছে না, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না। বঞ্চনার অভিযোগে বৃহস্পতিবার এভাবেই বাকযুদ্ধে জড়ালো বিজেপি ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সরকারের হিন্দু বিরোধী হওয়ার পাশাপাশি করোনার সংকটকালে গরিব বিরোধী হওয়ার তকমাও এঁটে দেওয়ার চেষ্টা করলেন জেপি নাড্ডা। পাল্টা গর্জে উঠলেন পার্থ চট্টোপাধ্যায়। भारत सरकार ने मोदी जी के नेतृत्व में वेस्ट बंगाल को काफी कुछ दिया भी है। आयुष्मान भारत 5 लाख रुपए का सालाना कवर, 4,57,00,000 लोगों को वंचित रखने का काम ममता जी ने किया है। उनको स्वास्थ्य पहुंचाने में रोड़ा बनी है। आने वाले विधानसभा के चुनाव में मुद्दा बनाना चाहिए, लोगों को बताना चाहिए कि तुम्हारा हक जो मोदी जी तुमको देते हैं, तुम्हारे हक को रोकने का काम ममता दीदी की सरकार कर रही है। उसी तरीके से प्रधानमंत्री फसल बीमा योजना बंगाल में लागू नहीं होने दी है। प्रधानमंत्री आवास योजना को नाम बदल दिया, बांग्लार आवास योजना बना दिया। पैसा मोदी जी दे, केंद्र सरकार दे, लेकिन ठप्पा अपना लगाने की कोशिश।
গরিব বিরোধী সরকার কারা? যারা জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, যারা পিএফ এর টাকা পর্যন্ত বলছেন দুদিকে দুভাগে করব, যারা রেল থেকে ভেল, বিএসএনএল, সমস্ত বন্দরগুলো বেচে দিচ্ছেন, কর্মী সংকোচন করছেন, তারা গরিবের সরকার বলছেন। এখানে রেশন জুন মাস পর্যন্ত সমস্ত মানুষকে দেওয়া হচ্ছে। উনি কতটুকু খবর রাখেন? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার সকলের সরকার। এত কষ্ট সত্ত্বেও, এত বঞ্চনা, এত আমাদের প্রাপ্য আদায় করতে দিচ্ছে না, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার বলেই মানুষকে রক্ষা করছেন। বিজেপি ও তৃণমূল মুখে জনদরদি হওয়ার ভান করছে, কিন্তু আদতে সাধারণ মানুষের দুঃখ কষ্ট ঘোচাতে দু দলেরই কোনো সদিচ্ছা নেই, দাবি বামেদের। এত বড় করোনা অতিমারি, লকডাউন, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ বাইরে বেরোতে পারছে না। এত বিপদের সময় বিজেপিকেও তো দেখিনি, তৃণমূলকেও দেখিনি। সব জায়গায় তো আমাদের লোকজনই মানুষের পাশে দাঁড়িয়েছে। এরা ভোটের জন্য ভোটের পাখি, এরা ভোট করাবার জন্য তৎপরতা। ভোট শেষ হয়ে যায় আর মানুষের জন্য কাজ করবার কোনো প্রয়োজনীয়তা নেই। বিধানসভা ভোটের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে গরিব দরদি হওয়ার প্রতিযোগিতা চরমে উঠেছে, কারণ ভোট বড় বালাই। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। জয়প্রকাশ দা, আপনি শুনলেন যে টাকা বারবার কেন্দ্রীয় বঞ্চনার সেই অভিযোগ ঘুরে ফিরে আসছে। তৃণমূল কংগ্রেস বলছে যে টাকা কোথা থেকে দেয়া হবে? জিএসটি বাবদ রাজ্যগুলো শুধু ক্ষতিপূরণ বাবদ পায় 1,36,000 কোটি টাকা। নির্মলা সীতারামন সম্পূর্ণ হাত তুলে দিয়েছেন, বলছেন ধার করে নিন, করোনার জন্য সরকারের দেওয়ার মতো টাকা নেই। টাকা নিজেরা দিচ্ছেন না, অথচ গরিব মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন। একটা ফ্রড বলেছেন তৃণমূল নেতারা। আপনার সময় শুরু এখন। দেখুন, আমি প্রথম তাড়াতাড়ি করে বলি, সমীরবাবু একটুখানি যথারীতি ভুল বলেছেন। মুসলিম লীগ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে না ঢাকাতে, অবিভক্ত বাংলায়, সেটা এখন বাংলাদেশ। এইসব কথা আর আগে পাকিস্তান ছিল, এগুলো ওনার জানার কথা। পার্থবাবুর কথার উত্তর দেওয়া যায় না, কারণ এই সরকার বাচ্চাদের মুখে যোগান দেওয়া দুধ কোম্পানি বেচে দিয়েছে, দিয়ে 150 কোটি টাকা নিজেরা পকেটে পুড়েছে। সবাই জানে সেই কেলেঙ্কারির কথা। দুধ কোম্পানি বিক্রি করে দেয় যারা বাচ্চাদের দুধ, সেসব ছাড়ুন। কথাটা হচ্ছে তোষণ করে কিনা, তোষণ তো করেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এরা দুধেলা গাই। কাদের বলেছেন? এদের লাথি খেতে হলে লাথি খাবো। আর বলুন তো, বিধান রায়কে কোনোদিন যেতে হয়েছে ইফতার পার্টিতে এক পেট ভাত আর মাছ খেয়ে? ইফতার পার্টিতে বিধান রায়কে যেতে হয়েছে যে আমি এই সংখ্যালঘু দরদি এটা প্রমাণ করার জন্য? কেন যাচ্ছেন? যদি সংখ্যালঘু হয় এমনি তাদের জন্য উন্নয়ন করুন। ইফতার পার্টিতে গিয়ে বলে আর মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করব, হাইকোর্ট থেকে পারমিশন আনতে হবে। এদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, তোষণের ইতিহাস, হিন্দু বিরোধী ইতিহাস। কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 30% ভোট পেলে কোনোভাবে আর 10% চুরি করলেই আমি জিতে যাচ্ছি। আমার দরকার কি হিন্দুদের? বরং ওদের কথা শুনে হিন্দুদের ওপর আমরা রোড রোলার চালাবো। যেদিন রাম মন্দির হবে সেদিন আমরা লকডাউন করব। এই হচ্ছে এদের চরিত্র। আর একটা কথা আপনাকে বলি, যে এই সময় কৃষকরা 76 লক্ষ কৃষক, তারা যে 8,000 টাকা এই বছর পেল না, তার ইতিহাসকে এই কৃষকদের কাছে যেতে পারবেন ভোট চাইতে? গরিব 4.5 কোটি সাড়ে চার কোটি লোক মানুষ, তারা পেল না এই আয়ুষ্মান ভারতের কথা। কি বলছেন? এরা তো এদের নিয়ে ছিনিমিনি খেলছে, এদের ভবিষ্যৎ নিয়ে, এদের জীবনযাত্রা নিয়ে। সেই জন্যে সবাই আজকে রাস্তায় নেমেছে, তৃণমূলকে আর নয়। আপনারাও বেরিয়ে গিয়ে রাস্তায় 10 জনকে জিজ্ঞেস করবেন যে তৃণমূলকে আর ভোট দেবেন, তার মধ্যে 9 জন বলবে পাগল। আবার এবার আমাদের অনেক ধন্যবাদ জয়প্রকাশ। আবার আসবো আপনার কাছে, কিন্তু অসংখ্য মানুষ আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonDe তাতে মন্তব্য পাঠিয়েছেন। দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেব। অভিরূপ চক্রবর্তী তিনি লিখছেন, বিজেপি বাংলার ভালো চায় না, ওরা শুধু রাজনীতি করতে নেমেছে। শ্রীকান্ত রায় লিখছেন, বাংলায় জয়ের গন্ধ পেতে শুরু করেছে বিজেপি।
সুভাষ ঘোষ আজ যা লিখছেন, 21-এর ভোটকে সামনে রেখে নাড্ডারা সাম্প্রদায়িক রাজনীতির চাষ শুরু করে দিলেন। ময়ূক দাস লিখছেন, জেপি নাড্ডা যা বলেছেন ঠিকই বলেছেন। মিহির রায় লিখছেন, লড়াইটা হবে বাম, কংগ্রেস এবং বিজেমূলি জোটে। সৌভিক মিত্র লিখছেন, বিজেপি দলটা কি হিন্দুত্ব ছাড়া কোনো বিষয় পায় না? সব বক্তব্যের ধর্ম কেন? বিশ্বরূপ মুখোপাধ্যায় লিখছেন, রাজ্যের একগুঁয়েমির জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুফল বাংলা পাচ্ছে না। দীপঙ্কর দাস লিখছেন, পশ্চিমবঙ্গে এখন তোষণের রাজনীতি চলছে। চন্দন জানা লিখছেন, দুটি দলই তোষণের রাজনীতি করে, এটা সবার জানা। আমি দ্রুত এবার সংগঠনের পাটে আসবো। বলা হয় যে পশ্চিমবঙ্গে ভোটে জিততে বা এগিয়ে থাকতে সংগঠনের ভূমিকা নাকি অপরিসীম। আজকে জেপি নাড্ডার একটা অংশে যেমন সংগঠনকে কি করে আরো নিশ্ছিদ্র মজবুত করা যায় সেটা ছিল, তেমনি ব্লক স্তর থেকে সংগঠনের খোল নলচে পাল্টে আরো মজবুত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল। পাশাপাশি गांव गांव में जाना है, बूथ बूथ पर काम करना है, व्हाट्सएप ग्रुप्स खड़े करने हैं। मुझे पूरा विश्वास है आपके 18 सांसद जीत करके आए हैं, अगली बार आपने बाजी मारनी है, पूरी ताकत लगाइए। ये 40% को 50% वोट शेयर में बदलना है, इसके लिए हम संकल्प लें। আসন্ন বিধানসভা নির্বাচনে শুধু বাংলার মসনদ দখলই নয়, কত ভোট পেতে হবে রাজ্য নেতৃত্বের সামনে সেই টার্গেটও বেঁধে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। উল্টো দিকে ক্ষমতা ধরে রাখতে ব্লক স্তর থেকে সংগঠনের খোলনলচে বদলে ফেলার উদ্যোগী হয়েছে তৃণমূলও। শাসক শিবির সূত্রে খবর, এ মাসের মধ্যেই তৃণমূলের রাজ্যের প্রত্যেকটি ব্লক কমিটিকে ঢেলে সাজানো হবে। ব্লক স্তরে তৃণমূলের কমিটিতে 30 থেকে 40% নতুন মুখ ঢোকানো হবে। নতুন পুরনো মেলবন্ধনে তৈরি করা হবে কমিটি। গুরুত্ব দেওয়া হবে দলের পুরনো দিনের কর্মীদের। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গুরুত্ব দিচ্ছেন, একদিকে যেমন প্রবীণের অভিজ্ঞতা তেমনি নবীনের তারুণ্য, দুটোকে নিয়েই কিন্তু একসাথে মেলবন্ধন ঘটিয়ে সংগঠনের জালটাকে বিস্তার করতে চাইছেন, এবং যার কারণে তিনি বারবার বলেন যে আমি নেক্সট জেনারেশনকে তৈরি করে দিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিগত দিনেও যে সাংগঠনিক স্তরে রদবদল হয়েছিল, সেখানে যেমন প্রবীণদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের অভিজ্ঞতাকেও কাজে লাগানো হয়েছে, তেমনি অনেক নবীনদেরও গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের তারুণ্যকেও কাজে লাগানোর জন্য চেষ্টা হয়েছে। সংগঠনকে জোরদার করতে দলীয় বিধায়ক সাংসদদের জেলায় জেলায় ঘোরার নির্দেশও দিয়েছেন জেপি নাড্ডা। हरेक को कोई न कोई जिला दिया जाए और हरेक को कोई न कोई मंडल दिया जाए। हरेक पदाधिकारी कम से कम 5 या 7 मंडल का प्रवास करे, वेरिफिकेशन करे शक्ति केंद्र का, ग्राम केंद्र का, वेरिफिकेशन करे बूथ का, और हर बूथ पर व्हाट्सएप ग्रुप खड़ा होना चाहिए। ऐसी लोक विरोधी सरकार, जन विरोधी सरकार, इसको लॉक स्टॉक एंड बैरल के साथ छुट्टी करनी चाहिए। যে লাস্ট হয় সেও বলে আমাকে ফার্স্ট হতে হবে। প্রথম কথা হচ্ছে আগে তাকে পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে সে কোন স্থান পাবে তার উপরে নির্ভর করবে। মানুষের উপরে নির্ভর করে, ইচ্ছার উপর নয়। মানুষের পাশে দাঁড়াতে হবে। দুই বিরোধীদের দিকেই কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। বিজেপি বুথে বুথে নেই, আর ভোট তো 8 মাস আছে, আর কবে বুথে যাবে আর কবে বুথে বুথে এমপিরা বসে থাকবে। বিজেপিও উৎখাত হবে, তৃণমূলও উৎখাত হবে। এখন নিজেদের ওপর ভরসা নাই, প্রশান্ত কিশোরের ওপরে ভরসা। এখন ব্লক স্তরে নেই, তার মানে তৃণমূল পাত কুড়ানো দল। সিপিএম থেকে কুড়ানো, কংগ্রেস থেকে কুড়ানো, ও দল থেকে কুড়ানো, কুড়িয়ে পাত কুড়ানো দলের নাম হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে তৃণমূল 22টি আসন পেয়েছিল, বিজেপি 18 এবং কংগ্রেস 2টি আসন পায়। বিধানসভা ভোটেও কি লড়াই হবে দ্বিমুখী? বাম কংগ্রেস কি আদৌ পারবে তৃণমূল বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? সেটাও বড় প্রশ্ন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর ভার্চুয়াল বৈঠক আমরা কি দেখলাম? সোনিয়া গান্ধীর অনুরোধে সেই বৈঠক পরিচালনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাস সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়ে গেল, তাহলে কি বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কাছাকাছি আসছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস এই রাজ্যেও? কিন্তু এবার যাব আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধির কাছে। যে মুহূর্তে কালকে রাতে ঘোষিত হলো যে হাইকমান্ড প্রদেশ সভাপতি পদে আরো একবার অধীর রঞ্জন চৌধুরীকে বসালেন, আমি বলছি আশুতোষ, দুটো জিনিস একেবারে স্পষ্ট, মানবেন কিনা আপনার ব্যাপার। এক, কড়া তৃণমূল বিরোধিতার লাইন এ রাজ্যে প্রদেশ কংগ্রেস নেবে, এবং 2, জোট হবে, কিন্তু সেই জোট তৃণমূলের সঙ্গে নয়, কংগ্রেস জোট করতে অনেক বেশি আগ্রহী হবে বামেদের সঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী তার প্রথম সাংবাদিক সম্মেলনে একটা জিনিস খুব স্পষ্ট করে দিলেন। এক,
শিগগিরই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন হবে তার ডাক দিলেন তিনি, এবং পাশাপাশি জোরদার জোট বার্তা বামেদের উদ্দেশ্যে। আপনি মানবেন আশুতোষ যে অধীর রঞ্জন চৌধুরী মানেই কড়া তৃণমূল বিরোধিতার রাস্তা? আপনার সময় শুরু এখন। প্রমাণিত নেতা আমাদের সকলের অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন। ধন্যবাদ জানাই আমরা এআইসিসিকে এবং বাংলার কংগ্রেস প্রেমী মানুষকে, নেতৃত্বকে। খুব ভালো লাগছে যখন এই আপনার শোতে শুনছিলাম তৃণমূল এবং বিজেপি ভেতরে যে তরজা, এই তরজা তুলে আমি বলতে চাই আপনাদের কাছে, এই জন্যই অধীর রঞ্জন চৌধুরী ডাক দিয়েছেন যে বাংলার দুই ফুল যারা মানুষকে বোঝাচ্ছে ভুল, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বুথ স্তর থেকে। তার কারণ সারদায় এবং নারদায় তো আজ অব্দি সিবিআইকে খুঁজে পাওয়া গেল না, এবং একদিকে যখন বাংলার ছাত্র যুবরা তার ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না, আর তার ঠিক অন্যদিকে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের পিএসইউ শুধু নয়, গোটা মনে হচ্ছে ভারতবর্ষটাই প্রায় বিক্রি হয়ে যাচ্ছে। আজকে অর্থনীতি আপনারা মনে করছেন আছে? আজকে জিডিপিটা মাইনাসে চলে গেছে। সমস্ত জিনিসটা আজকে মানুষের হাতের নাগালের বাইরে, যেখানে রাহুল গান্ধী বারবার বলছেন, নোবেল জয়ীরা বারবার বলছেন যে ডিম্যান্ড ক্রিয়েশন করো মার্কেটে, তার দিকে কোনো ধ্যান নেই তার। যেখানে বলছে মানুষের হাতে অর্থ দাও, অর্থনীতিটাকে বাঁচাও, ধ্যান নেই তার। সিএমআইয়ের মতন সংস্থা বলছে যেভাবে আস্তে আস্তে ইকোনমি শেষ হচ্ছে, মানুষের হাতে কাজ নেই। এই জন্য আপনি আজকে খেয়াল করবেন গোটা ভারতবর্ষে সর্বভারতীয় যুব কংগ্রেসের ডাকে রোজগার দো নিয়ে আজকে ক্যাম্পেন হয়েছে। মানুষ রাস্তায় বেরোচ্ছে, কোথায় যাবে মানুষ? আজকে বাংলা সাধারণ মানুষ, ছাত্র যুবরা তার ভবিষ্যৎ খুঁজছে, কোথায় যাবে? এবং সেই কারণেই তো আজকে বলা হয়েছে খুব পরিষ্কার করে যে আমরা তৃণমূল এবং বিজেপির উভয়ের পক্ষেই আমরা নামবো। তার কারণ এরা হচ্ছে একে অপরের ভাই এবং একে অপরের এরা দোসর। সেই জন্যে এই দুর্নীতি পরায়ণের বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই থাকবে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো চিন্তা করতে হবে না। তার কারণ আবারও আমরা বলছি যে আমরা সকলে মিলে এদের বিরুদ্ধে লড়াই করব। বেশ বেশ, আমি বামেদের কাছে যাব, তার আগে দ্রুত অধীর রঞ্জন চৌধুরী আরো একবার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন, দেখুন। ফের প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে অধীর চৌধুরী। কট্টর মমতা বিরোধী বলে পরিচিত অধীরের হাতে বঙ্গ কংগ্রেসের দায়িত্ব তুলে দিয়ে কি আদতে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটে সম্মতি দিলেন সোনিয়া রাহুল? উঠে গেল প্রশ্ন। বরাবরই বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়ালকারী অধীর চৌধুরীর গলাতে উঠে এলো সেই সুর। বামেদের সঙ্গে তো জোট হওয়াটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে আমাদের এটা একটা স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কারণ তারা অত্যাচারিত, আমরাও অত্যাচারিত, সব অত্যাচারিত মানুষকে এক জায়গায় আসতে হবে। সম্প্রতি নিট নিয়ে ভার্চুয়াল বৈঠক পরিচালনার রাশ সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি বাম কংগ্রেস জোট নয়, আদতে ফের কাছাকাছি আসতে পারে কংগ্রেস তৃণমূল? কিন্তু অধীরকে প্রদেশ সভাপতি করে কি সেই জল্পনাতেই পুরোপুরি জল ঢেলে দিল কংগ্রেস হাইকম্যান্ড? মান্নান সাহেব, তাকে আমি অনুরোধ করেছি যে বামেদের সঙ্গে আপনি আলোচনা শুরু করুন, আপনার নেতৃত্বে আলোচনা শুরু হোক। আব্দুল মান্নানকে সহযোগিতা করার জন্য আমি প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব, বামেদের সঙ্গে যৌথ আন্দোলন করার ক্ষেত্রেও আমরা সমানভাবে উদ্যোগী হব। তৃণমূলের রাজত্বে বিজেপি ক্রমশ বাড়ছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষার লড়াইতে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের পার্টি সেই মনোভাবেই আলোচনা করেছে, পার্টি কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত আমাদের তাই। যদিও বাম কংগ্রেস সম্ভাব্য জোটকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। কিন্তু কিছু তো কর্মসূচি নিতেই হবে, না রে যে জামাটা পরে রেখেছে সে জামাটা খুলবেন কি করে? জোটকে লোক 2016 সালে রিজেক্ট করে দিয়েছে। কংগ্রেস বা সিপিএম টিএমসিকে সরাতে পারবে না, এই অপশাসন দূর করতে পারবে না, বিজেপি পারে, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগামী নির্বাচনে বিজেপি ভার্সেস টিএমসি হবে, কংগ্রেস টিএমসির দিকে যাবে না সিপিএম এর দিকে যাবে, এই বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। 2016 বিধানসভা নির্বাচনের সময় অধীর চৌধুরী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বামেদের সঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়ে কংগ্রেস। 77টি আসন দখল করে জোট। বেশ কিছু আসনে বাম কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন দ্বিতীয় স্থানে। তবে গত লোকসভা ভোটে সার্বিক ঐক্য দানা বাঁধেনি, যদিও বহরমপুরে অধীর চৌধুরী এবং মালদা দক্ষিণ কেন্দ্রে আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি বামেরা। দু জায়গাতেই জয়ী হয় কংগ্রেস।
উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অধীর চৌধুরী বলছেন যে বামেদের সঙ্গে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থবাবু, আপনারা চিরকাল কমিউনিস্ট পার্টি করেছেন কংগ্রেসের সঙ্গে লড়াই করে। আমার মনে আছে ছোটবেলা থেকে গোটা রাজ্যের দেয়াল ভরেই গেছিল সেই লেখায়, এবং ভরেই থাকতো ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। সিপিএম, আজকের সিপিএম হয়েছে কংগ্রেসের সঙ্গে লড়াই করে। অধীরবাবু আজকে বলছেন যে বামেরা হচ্ছে ন্যাচারাল অ্যালি, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস না, তারা ন্যাচারাল অ্যালি নয়, ন্যাচারাল অ্যালি হচ্ছে বামেরা। পার্থদা, আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে মেটামরফোসিস তো স্পষ্ট, এবার মেটামরফোসিসটা কোন পক্ষে হলো, বামেদের পক্ষে না কংগ্রেসের পক্ষে? আপনার সময় শুরু এখন। সুমন, আপনি নিশ্চয়ই এগ্রি করবেন যে আসলে রাজনীতিটা আসলে শেষমেশ একটা রসায়ন, কেমিস্ট্রি, ইট ইজ নট সিম্পল অ্যারিথমেটিক। ফলে সেখানে দাঁড়িয়ে একটা চেঞ্জ সিচুয়েশনের সাথে সাথে আসলে পলিটিক্সেরও সেই পরিবর্তন ঘটে, এবং এটা সব পক্ষ থেকেই যখন ঘটে সেটা আসলে আপনি একটা সিনথেসিসের জায়গায় চলে যায়। এবং এই কারণের জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিটা আরও গুরুত্বপূর্ণ যে এখানে দাঁড়িয়ে যে দুজন বিবদমান পক্ষ বিজেপি এবং তৃণমূল, তারা আসলে প্রত্যেকেই শাসকের ভূমিকায়, কেউ এই রাজ্যে 10 বছর আর কেউ দেশে 6 বছর, এবং এরা পরীক্ষিত শাসক এবং এরা ব্যর্থ শাসক। ফলে এই পরীক্ষিত এবং ব্যর্থ শাসকের বিরুদ্ধে আপনাকে যদি একটা সংহত শক্তি হিসেবে দাঁড়াতে হয়, দেন হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি? দ্য স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল, যে এই দুজনের বাইরে যা শক্তি আছে, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এমন সবাইকে একটা জায়গায় জড়ো করতে হবে যে এই দুই শক্তির বিরুদ্ধে। এবং সেখানে দাঁড়িয়ে যে বামপন্থীদের সাথে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে যদি এই লড়াই লড়তে পারে ভালো হয়। যে গত বিধানসভা ইলেকশনেও তো 2.25 কোটি ভোট পেয়েছিলেন, কিন্তু এই কারণের জন্যই বলছি যে আমাদের এই রাজ্যে এই লড়াই অনেক জরুরি। কংগ্রেস পরীক্ষিত শাসক নয়, আমি বললাম যে কিন্তু এই রাজ্যে আমি বললাম যে এরকম একটা কম্বিনেশন যদি হয় তাহলে সেটা পরীক্ষিত না এখনো পর্যন্ত, কারণ গত 10 বছরে এবং গত 6 বছরে এই রাজ্যের পরীক্ষিত এবং এই দেশে পরীক্ষিত যারা, তারা বোঝা যাচ্ছে, এবং এরা বেসিক্যালি একই উপসর্গযুক্ত। আপনি যদি বলেন যে নিয়ন্ত্রণের রাজনীতি দুদলই করছেন, কেউ পঞ্চায়েত জবরদখল করছেন, কেউ ওদিকে রাজ্য করছেন, আমি বলবো যে এমএলএ কেনাবেচা করে, আপনি একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছেন। ফলে আপনি একই সাথে আত্মনির্ভর ভারতের কথা বলছেন, 2 কোটি মানুষের কাজের কথা বলেছিলেন, গত 5 মাসে 2 কোটি 10 লক্ষ লোকের কাজ গেছে। আমি বললাম আত্মসমর্পণের পথে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন আত্মনির্ভরতার কথা বলে। এবং আমাদের রাজ্য যারা উন্নয়নের কথা বলছেন, তারা সবচেয়ে বড় অনুন্নয়নের পথটাই যাচ্ছেন। এই রাজ্যে হচ্ছে দুর্নীতি, এই রাজ্যে কাটমানি, এই রাজ্যে সিন্ডিকেট, শিল্প নেই, বেকারত্ব, এই সবটা মিলিয়ে দুটো শাসকের চরিত্র কোথাও একরকম। ফলে এখানে দাঁড়িয়ে আমি বললাম এই করোনা আবহে যেটা আমরা খুব পরিচিত হয়েছি, যে উপসর্গহীন যারা আছেন তাদেরকে দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করছেন মানুষ। ফলে আগামী বিধানসভা নির্বাচনে এই একই উপসর্গযুক্ত 2 শাসক, তাদের কোয়ারেন্টাইনেই থাকতে হবে সম্ভবত আরো 5টা বছরের জন্য, এইটা আমার দৃঢ় বিশ্বাস। পার্থবাবু বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে এই জোট বাম এবং কংগ্রেস আলাদাভাবে পরীক্ষিত শাসক, কিন্তু জোটটা পরীক্ষিত নয়। এই চেস ক্লক ফরম্যাট থেকে বেরিয়ে এবার ওপেন ফোরাম মানবেন? জয়প্রকাশ মজুমদার সবার আগে হাত তুলছেন, মানবেন যে এই অপরীক্ষিত জোট বাম এবং কংগ্রেসের কতটা চ্যালেঞ্জের? যে কেউ কথা বলতে পারেন, ওপেন ফোরাম। দেখুন, কংগ্রেসের এখন আমরা জানি 5% ভোট আছে, 5% ভোট, সিপিএম এর 7%, লালু আর ভুলু এরা একজন আর একজনকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে জোটটা ঠিক করবেন কে? সোনিয়া গান্ধী করবেন। সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বসে ঠিক করলে তখন আর এখানটাতে সীতারাম ইয়েচুরি বা এরা কে থাকবেন আমরা জানি না। কিন্তু একটা কথা আমি সিপিএম এর যিনি এসছেন তাকে বলছি, যে আপনারা বলেছেন কংগ্রেস বুর্জোয়া পার্টি এতদিন, সেটা নীতির প্রশ্ন, সেই দলিল আছে। আর আপনি বলেন রাজনীতিটা এরিথমেটিক নয় রসায়ন, তাহলে আপনারা সিপিএম কমিউনিস্ট বলে যারা, তাদের কাছেও নীতি বলে কিছু নেই বোঝা গেল। যে আপনারা শুধু কমিউনিস্ট পার্টি নীতিজ্ঞান আপনাদের থেকে শিখবে না, আর আপনাদের দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ভূমিকা নেই। প্রত্যেকটা কংগ্রেস কি করবে? জয়প্রকাশ সাথে ইন্টারেস্টেড কেন? আপনাদের থেকে কোনো উপদেশ, আপনাদের থেকে কোনো উপদেশ বামপন্থীরা শিখবে না। আমি বললাম দেশের মানুষ। আমি 3 জনকেই থামালাম। সমীর চক্রবর্তী, কংগ্রেস কি তৃণমূল থেকে দূরে সরে এসে বামেদের সঙ্গে যাওয়াটা নিশ্চিত হয়ে গেল এই রাজ্যে? সমীর চক্রবর্তী। সুমনবাবু, এ প্রশ্নের তো কোনো উত্তর দেওয়া যায় না, তার কারণ রাজনীতি গতিময় এবং সেটা পরিবর্তনশীল। অধীর চৌধুরী সভাপতি ছিলেন 2016 সালের বিধানসভা নির্বাচনে, বামেদের সঙ্গে তো জোট হয়েছিল কংগ্রেসের।
তো কংগ্রেস এবং বামেরা মিলে ৭৬টা আসন পেয়েছিল, ৪৪টা কংগ্রেস আর ৩২টা বামেরা। তো সে তো পরীক্ষিত। আর যেটা পার্থবাবু বললেন যে পরীক্ষিত হয়নি মানে ৪.৫ বছর মনমোহন সিংয়ের ইউপিএ 1 সরকারকে সমর্থন দিয়ে তো পার্থবাবু দায়ী রেখেছিলেন, এবং নিউক্লিয়ার ইস্যুতে ২০০৮ সালে সেই মনমোহন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নো কনফিডেন্স এনেছিলেন। মনে করে দেখুন, লোকসভায় বিধানসভায় আপনারা কত ভোট পেয়েছিলেন? তৃণমূল কংগ্রেস ২.৫ কোটি ভোট। বিধানসভায় তো জোট করেছিলেন, মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছে। আবার ২০১৯ সালে আপনাদের সাথে আলাদা লড়লাম, কখনো কুস্তি। আর মানুষের বিশ্বাসযোগ্যতা কেন? এবার আশুতোষ প্লিজ, ৩ জন বললে কেউ শুনতে পারবেন না। আশুতোষ, আর হবে না, তার কারণ এই লড়াই কিন্তু চলবে ময়দানে। আজকে সেটা আর হবে না, তার কারণ এই লড়াই কিন্তু চলবে ময়দানে। বেশ, জয়প্রকাশ দা অনেকক্ষণ ধরে একটা দীর্ঘ হাসছেন, হাসির কারণটা জানতে পারি জয়প্রকাশ মজুমদার? না, হাসির কারণ হচ্ছে মানুষ ফয়সালা করে ফেলেছে যে সামনের নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে না। ওই যে বললাম 10 জনের মধ্যে 9 জন বলবে পাগল, আবার তৃণমূল। সেই জায়গায় আমরা হাসবই তো, কিন্তু এটা বলবে জানি, কিন্তু মানুষ এটা বলবে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যারা মমতা ব্যানার্জি বাঁদিকে ছিলেন, মুকুল রায়, শোভনবাবু, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে, তারা আজকে দিলীপ বাবুর ডান দিকে, দিলীপ বাবুর ডান দিকে। ফলে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় হয় না, এটাও মানুষ জানে। ফলে আপনারা কে কোন দলে আছে, কে কোন সময় কেউ বুঝতে পারছে না। পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো আজ বিজেপিতে, কাল তৃণমূলে। হঠাৎ কোন দুঃখে তৃণমূলের বিকল্প বিজেপি মনে করবে? আমি এটাই বুঝতে পারছি না। তৃণমূলের বিকল্প হবে কেন? তারপরে কে কি করবে? সমীর চক্রবর্তী, ভাড়াটে সেনা দিয়ে যুদ্ধ জয় করা যায় না বলছেন, ভাড়াটে সৈন্য। আমি একেবারেই একমত। কারণ ভাড়াটে সৈন্য বলছেন সমীর চক্রবর্তী, যে উনি জেনে গেছেন যে বাংলার মানুষ ভোট দেবেন, তা সেটা কি? আমি উত্তরটা দিচ্ছি। জয়প্রকাশ বাবু বললেন না যে উনি জেনে গেছেন বাংলার মানুষ তৃণমূলকে সরাতে চাইছে, তা সেটা কি উনি করিমপুরের নির্বাচনে বুঝেছিলেন 8 থেকে 10 মাস আগে? করিমপুরের নির্বাচনের ফলাফলটা কি হয়েছিল জয়প্রকাশ? সুমনবাবু, তুমি ভাড়াটে সৈন্য আপনারাও নিচ্ছেন। বাংলার মানুষ কি চাইছে? করিমপুর দেখিয়ে দিয়েছে, যেখানে পাচ্ছেন উড়িয়ে দেখছেন। আপনাদের তো রাস্তাতেই দেখা যায় না। আজকে চূড়ান্ত মূল্য আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো। যদি কোভিড সিচুয়েশন না হতো, আপনারা এই বিতর্কটা অনেক শ্রুতিমধুর হতে পারতো এবং পরপর শোনা যেত। কিন্তু কি করব, কোভিডের জন্য সবাইকে আলাদা আলাদা জায়গায় বসতে হচ্ছে। আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ। আর এবার এই রাজনৈতিক আলোচনার পাশাপাশি আমি বলেছিলাম আরো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং অবশ্যই কিছুটা ডিপ্রেসিং। কেন বলছি? করোনা যখন চোখ রাঙাচ্ছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেই চোখ রাঙানির মাত্রা ক্রমশ বাড়ছে, সেই সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ট্রায়াল বন্ধ হয়ে গেল। আমি প্রতিবেদনটা রাখবো, তারপর এমন 2 জন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো যাদের মধ্যে একজন ভীষণ আশাবাদী যে ভ্যাকসিন আবার তার সমস্ত স্বমহিমায় ফেরত আসবে এবং বিশ্ববাসীকে বাঁচাবে, আর একজন হার্ড ইমিউনিটি ছাড়া অন্য কোনো রাস্তায় হাঁটতে নারাজ। তিনি মনে করছেন যে সত্যি এবার সিরিয়াস ধাক্কা খেয়ে গেল এই ভ্যাকসিন তৈরির গোটা প্রক্রিয়াটা। কিন্তু বিতর্ক পরে, আগে প্রতিবেদন। ঠিক কি হয়েছে ঘটনা, কেন অনেক ক্ষেত্রে গোটা পৃথিবীর বহু অংশে নিরাশাজনক কথা শোনা যাচ্ছে, দেখুন। ভারতে যখন কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনা, তখন ভারতেও থমকে গেল অক্সফোর্ডের বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়াল। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে গত একদিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 96,000 জন, অর্থাৎ করোনা সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড ভারতের। দৈনিক সংক্রমণে 35 দিন, বিশ্বে প্রথম স্থান। টানা 9 দিন করোনায় 1000-এরও বেশি মৃত্যু ভারতে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 45 লক্ষ ছুঁই, মৃতের সংখ্যা 75,000 পার।
এই পরিসংখ্যানগুলি বলে দিচ্ছে ভারতে করোনা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। বিশ্বের অন্যান্য দেশে যখন করোনা নিম্নমুখী, তখন ভারতে দিনে দিনে অবস্থা আরো খারাপ হচ্ছে। গোটা বিশ্বের মতো ভারতও তাকিয়ে ভ্যাকসিনের দিকে। আর যে ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা, আশা, সম্ভাবনা, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের ট্রায়ালই হোঁচট খেল। ব্রিটেনে ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন এই ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েন এক স্বেচ্ছাসেবক। এরপরেই ব্রিটেনে ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করে দেয় উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। ভারতে এই ভ্যাকসিন তৈরির বরাত পেয়েছে পুনের সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারতে এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে কোভিশিল্ড। আগামী সপ্তাহ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়ে কোভিশিল্ডের তৃতীয় স্তরের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর কথা ছিল সেরাম ইনস্টিটিউটের। কিন্তু ব্রিটেনে ভ্যাকসিন নিয়ে এক ভলেন্টিয়ার অসুস্থ হয়ে পড়ার পরই সেরাম ইনস্টিটিউটকে শোকজ করে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই জানতে চায়, ব্রিটেনে ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ হলে ভারতে এটা হবে না কেন? সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দেওয়া হবে? এরপরই সেরাম ইনস্টিটিউটের তরফে জানিয়ে দেওয়া হয়, ডিসিজিআই এর নির্দেশ মেনে ভারতেও কোভিশিল্ডের ট্রায়াল আপাতত বন্ধ করছে তারা। প্রায় 60 থেকে 70 হাজার লোকের ওপরে কিন্তু সারা পৃথিবীতে অলরেডি এটা ট্রায়াল চলছে, হয়েও গেছে। তার ভেতরে দেখা গেল যে একটা পেশেন্টের একটা নিউরোলজিক্যাল প্রবলেম হলো, সেটা ওই ভ্যাকসিনের জন্য হয়েছে, যেটাকে আমরা বলি কজাল, নাকি আরেকটা কারণে হয়েছে, তাকে আমরা বলি কোইন্সিডেন্টাল। এই কজাল না কোইন্সিডেন্টাল সেটাকে আগে ঠিক করতে হয়, তারপরে আরও এগোতে হয়। এটাকে বলা হয় হোল্ড, টেম্পোরারি হোল্ড। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ভ্যাকসিনের সম্ভাবনা পুরোপুরি হিমঘরে চলে যাবে? এটা প্রশ্নই উঠছে না, ভ্যাকসিন হিমঘরে ঢোকার প্রশ্ন উঠছে না। 30,000 জন 5টা কন্টিনেন্টে চলছে, তার মধ্যে ইউকেতে একজন ভদ্রলোকের ট্রান্সভার্স মায়োলাইটিস বলে একটা ভাইরাল ইলনেসের রিলেটেড কিছু হয়েছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এসে দেখবে, দেখার পরে তারা যদি দেখে এটা ভ্যাকসিন রিলেটেড কমপ্লিকেশন নয়, তাহলে আবার ছাড়পত্র পাবে। এটা তো একটা ভীষণ বড় সেটব্যাক। আমাদের যেটা খুব আশা ছিল যে আমাদের এই বছরের শেষে হয়তো একটা ভ্যাকসিন পাবো আমরা, সেটা মনে হয় না হতে পারে। এই মুহূর্তে একদম বন্ধ করে আবার নতুন করে ভ্যাকসিনেশন চালু করতে হবে। আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং বলুন বা আমাদের যেটা মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, এইগুলো ভীষণভাবে আমাদের মেনে চলতে হবে। অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত থাকলেও ভারতের নিজস্ব দুটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আইসিএমআর এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দ্বিতীয় পর্যায়ে ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে। জাইডাস ক্যাডিলার দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আমি মাইক্রোবায়োলজিস্ট ডক্টর দেবকিশোর গুপ্তর কাছে যাব। ডক্টর গুপ্ত, দেখুন, ব্যক্তিগতভাবে বলতে পারি যে অক্সফোর্ড ভ্যাকসিনের দিকে আমি অন্তত খুব আশা নিয়ে তাকিয়েছিলাম, বড় ভরসা করেছিলাম। তার কারণ, এত বড় স্যাম্পল সাইজ নিয়ে আর কোনো টিম কাজ করছে না। এই টিমই ইবোলার ভ্যাকসিনের ক্ষেত্রে একেবারে সাফল্য দোরগোড়ায় এসে পৌঁছেছিল। এবং তৃতীয় সবথেকে বড় কারণ হচ্ছে যে এনাদের কাউন্টার পার্ট যারা ভারতে, সেই প্রক্রিয়া ভারতেও চলছিল এবং ভারতে ট্রায়ালও শুরু হয়ে গেছিল। দেখুন, যখন এই খবরটা আসছে তখন গত 9 দিনে ভারতবর্ষে প্রতিদিন 1000-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন এবং শুধু কোভিডের যে সংক্রমণ সেটা কমছে না, শুধু নয়, কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না আমাদের দেশে, বরঞ্চ প্রতিদিন বেড়ে যাচ্ছে। ডক্টর গুপ্তা, আপনার কাছে আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের এই যে মুখ থুবড়ে পড়া, এটা কতটা হতাশাজনক? হতাশাজনক তো বটে, কিন্তু দেখুন, ফেজ 3 ট্রায়ালের উদ্দেশ্যই কিন্তু এটা ধরা যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এবং সেদিক থেকে দেখতে গেলে এটা যে ট্রান্সপারেন্টলি বলা হয়েছে সেটা একটা বড় ব্যাপার। এবং আমরা হয়তো ওই ভ্যাকসিন নিয়ে বড্ড বেশি আশান্বিত হয়ে পড়েছিলাম, কোথাও হয়তো আমরা ভুলে যাচ্ছিলাম যে আমাদের বেসিক জায়গাগুলো কিন্তু এখনও আছে এবং সেগুলোই মেনটেন করতে হবে, যেমন স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরে চলা, গ্যাদারিং অ্যাভয়েড করা। এবং ফেজ 3 ট্রায়ালে এই যে একটা সেটব্যাক হলো, সেটা কিন্তু একেবারে অপ্রত্যাশিত তা কিন্তু নয়, কারণ এটা অ্যাস্ট্রাজেনেকা বা রুটিন বলেও অভিহিত করছে। তো সেটা যদি আমরা দেখি যে এই যে একটা সাইড এফেক্ট পাওয়া গেছে, সেটা হয়তো অনেকে বলছেন যে ট্রান্সভার্স মায়োলাইটিস, যেটা হয়তো সিভিয়ার অ্যাডভার্স রিয়াকশন, এটাকে এখন প্রপারলি অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে এটা ভ্যাকসিনের থেকেই হয়েছে নাকি যার হয়েছে তার সেটা এমনি সাধারণভাবেই হচ্ছিল। সেই ব্যাপারগুলো দেখা অবধি এবং সেখানে একটা কনক্লুশনে না আসা অবধি ভ্যাকসিন ট্রায়াল বন্ধ থাকবে। এবং আমি বারবার যেটা বলবো যে এই সাইড এফেক্টগুলো ধরাই কিন্তু ফেজ 3
ট্রায়ালের উদ্দেশ্য, এবং আপনি যদি ইতিহাস দেখেন সমস্ত ভ্যাকসিনই কিন্তু অনেক বছর নিয়ে এসছে। তাতে 9 বছর টাইম লেগেছে মিনিমাম, যেটা আমরা মিজলস দেখি। কোনো ভ্যাকসিন লেগেছে 35 বছর, কোনো ভ্যাকসিন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা লেগেছে 93 বছর। সেই জায়গায় আমরা হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিলাম, এবং এই যে একটা সাইড এফেক্ট তাড়াতাড়ি জানা গেল, এটা হয়তো আমাদের সুবিধেই করবে এবং আমরা আরো একটু কেয়ারফুলি এগোতে পারবো, এবং আমাদের যে প্র্যাকটিসগুলো আমরা হয়তো ভুলতে বসেছিলাম সেগুলোকে আমাদের এই সুযোগে আবার করে মনে করে নিতে হবে এবং স্ট্রেংথেন করতে হবে। আমি ডক্টর প্রভাস প্রসূন গিরির কাছে যাব। ডক্টর গিরি, তাড়াহুড়ো কথা বলছেন ডক্টর গুপ্ত, তাড়াহুড়ো আমরা করছিলাম শুধু এই জন্য, তার কারণ আরেকটা বিকল্প আমাদের হাতে কি ছিল, যে হার্ড ইমিউনিটি। যে হার্ড ইমিউনিটি 70% এতদিনে সাধারণ মানুষেরও মুখস্থ হয়ে গেছে, যে 70% মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি করার একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের মতো 130 কোটির দেশে তার জন্য যে মূল্য দিতে হবে, যে কস্ট দিতে হবে, সে তো মারাত্মক। এখনই প্রতিদিন 1000-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন, 24 ঘন্টায় সংক্রমণ 35,500 ছাড়িয়ে চলে যাচ্ছে। এই হার্ড ইমিউনিটির মূল্যে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে মারা যাবেন। সেক্ষেত্রে তাড়াহুড়ো করেই হয়তো কিছুটা বিকল্প কি ছিল, ভ্যাকসিন আবিষ্কার। ডক্টর গুপ্ত যথার্থই বলেছেন যে কোনো 9 বছর 35 বছর নয়, খুব তাড়াতাড়ি আমরা এগোতে চাইছিলাম। এটা প্রায় উইশফুল থিঙ্কিং এর মতো, যে সবাই কোনো না কোনো ভ্যাকসিনে প্রায় ওই মানে ভোট দেওয়ার মতো নজর নিবদ্ধ করে রেখেছিল। কিন্তু এই ধরনের অক্সফোর্ড ভ্যাকসিন বিশ্বজুড়ে যেটা নিয়ে এত হাইপ হলো, সেইটা কি এবার আপনার মনে হয় এই হোঁচটের পরে হয়তো সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু ভ্যাকসিন আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়? ডক্টর গিরি, দেখুন, একটা যে কোনো একটা অসুখের এগেনস্টে যখন একটা ভ্যাকসিন তৈরি করা হয়, সেটা একটা ডেফিনেটলি লং টার্ম প্রসেস। আর যেটা এই যে কোভিশিল্ডের যে ট্রায়ালটা হচ্ছে গোটা বিশ্বজুড়ে, হাজার হাজার ভলেন্টিয়ারের উপর প্রয়োগ করা হয়েছে। এবং মনে রাখতে হবে, ফেজ 1 এবং ফেজ 2 এই দুটো ট্রায়াল যদি খুব রোবাস্ট হয়, তাহলে কিন্তু ফেজ 3 ট্রায়ালে সেটব্যাক আসার সম্ভাবনা অনেকটাই কম। তাই সেক্ষেত্রে এই 50,000-60,000 ভলেন্টিয়ারের মধ্যে একজনের ট্রান্সভার্স মাইলাইটিস মানে একটি অসুখ হয়েছে, সেটা আদৌ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নাকি একটা জাস্ট কোইন্সিডেন্টাল, সেটা আগে দেখতে হবে। এই কিছুদিন আগে যখন এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন যখন ট্রায়াল করা হলো প্রচুর টিনেজ বালিকাদের মধ্যে, সেখানেও কিন্তু বেশ কয়েকটি ডেথের ঘটনা ঘটেছিল এবং একটি মেয়ে সুইসাইডে করেছিল। তো সেই সুইসাইড যে করেছিল সেটা প্রমাণ করতে হয়েছিল যে এইচপিভি ভ্যাকসিনেশনের জন্য সে সুইসাইড করেনি, অন্য কোনো কারণে করেছিল। ইভেন ভ্যাকসিনেশনের ট্রায়ালে অন্তর্ভুক্ত কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং তাতে যদি সে মারা যায়, তাহলেও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে এসে প্রমাণ করে দেখাতে হয় না ভ্যাকসিন ট্রায়ালে অন্তর্ভুক্ত থাকার জন্য তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়নি বা তিনি মারা যাননি। তাই একটি অ্যাডভার্স এফেক্ট ঘটেছে, আমরা এখনো জানি না সেটা ভ্যাকসিনের জন্য হয়েছে নাকি ভ্যাকসিনের জন্য হয়নি, এমনিতেই হতো। তাতে এতটা সেটব্যাক করার কোনো কারণ নেই, একদমই নেই। এটা নিজের প্রসেসে চলবে। তবে ডেফিনেটলি যে কত দিনে ভ্যাকসিন পাবো, আমরা ডেফিনেটলি যেন বড্ড তাড়াহুড়ো করছিলাম। এটা যেন একটা অনলাইনে অর্ডার দেওয়া, একটা অনলাইনে অর্ডার দিলাম, 10 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেলাম। ব্যাপারটা এতটা সহজ নয়। যদিও পোলিও সময় ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল 1950-এর যুগে, তারপরে মিজলসের পরে। এখন সময় অনেকটা বদলেছে, প্রযুক্তি অনেকটা এগিয়েছে, বিজ্ঞান অনেকটা এগিয়েছে। তা সত্ত্বেও জানতে হবে অসুখটার বয়স মাত্র কিন্তু 10 মাস। তাই সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে আমরা সত্যি হয়তো একটু তাড়াহুড়ো করেছি, কিন্তু একটি ভলেন্টিয়ারের একটা ট্রান্সভার্স মাইলাইটিস হয়েছে বলেই খুব পিছিয়ে পড়া, খুব আশাহত হয়ে পড়া, সেটার কোনো কারণ আমি দেখছি না। তবে ডেফিনেটলি একটু সময় হয়তো বেশি লাগবে। আমরা যতটা তাড়াতাড়ি এক্সপেক্ট করেছিলাম তত তাড়াতাড়ি হয়তো ভ্যাকসিন পাবো না, তবে ভ্যাকসিন ডেফিনেটলি আসবে। তবে একদিক দিয়ে ভালো এই যে আমরা সাইড এফেক্টসগুলো এক্সপ্লোর করতে পারছি। যদি মাস স্কেলে তার আগেই তাড়াহুড়ো করে প্রোটোকল ব্রিচ করে যদি আমরা ভ্যাকসিন মার্কেটে চালু করে দিতাম, তারপরে যদি মাস স্কেলে প্রবলেমটা ঘটতো, তখন তো আরও হিমশিম খেতাম না। তখন এই কোভিডকে সামলাতে গিয়ে তখন আমরা কোভিডের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে যেরকম প্রোটোকল আছে প্রোটোকল মেনে চলাই দরকার, এবং এতে অতটা সেটব্যাকের কোনো কারণ নেই, এটা এর মধ্যেই চলবে। একেবারে, অর্থাৎ ডক্টর গিরি বলছেন যে এখনই আশা হারানোর কোনো কারণ নেই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রচুর মন্তব্য আসছে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman। দ্রুত একটা দেখে নেব। সুপ্রতীক দাস তিনি লিখছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন বন্ধ হয়নি, সাময়িকভাবে স্থগিত হয়েছে মাত্র। নিরুপমা বিশ্বাস লিখছেন, রাশিয়ার ভ্যাকসিনই একমাত্র আশা। সমরেশ ঘোষাল লিখছেন, অপরিকল্পিত লকডাউনের জন্য করোনা আজ এত ভয়াবহ হয়ে উঠেছে।
প্রিয়ম পাল লিখছেন, ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষা অনেক স্তরের মধ্যে দিয়ে যায়, তাই অপেক্ষা আমাদের করতেই হবে। সঞ্জয় বসু লিখছেন, দিন দিন যেভাবে সংক্রমণ বাড়ছে, তখন অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হওয়া নিঃসন্দেহে খারাপ খবর। খারাপ খবর সন্দেহ নেই, কিন্তু বহু ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এইভাবে ট্রায়াল বন্ধ হয়েছে, পরে চালু হয়েছে। যেমন পোলিও, মাম্পস, রোটা ভাইরাসের ক্ষেত্রে ট্রায়ালে বহুবার বাধা এসেছে। এমনকি বহু ক্ষেত্রে ডাক্তারবাবু যেরকম বলছিলেন, বাজারে ভ্যাকসিন চলে এসেছে, তারপর পার্শ্ব প্রতিক্রিয়া দেখে প্রত্যাহার করা হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে, ইতিহাস সাক্ষী। দেখুন, অক্সফোর্ডে তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের তৃতীয় পর্যায়ে ট্রায়াল আপাতত থমকে গেছে। বিশেষজ্ঞদের মতে এটা প্রাথমিকভাবে নিঃসন্দেহে হোঁচট, তবে এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটল এমন নয়। এর আগে অনেক ভ্যাকসিনের ট্রায়ালেই এরকম বিরূপ ফলাফল দেখা গিয়েছে। 1955 সালের 12 এপ্রিল পোলিওর ভ্যাকসিন তৈরিতে অনুমোদন মেলে, কিন্তু কাটার ল্যাবস নামে একটি প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিনে ত্রুটি থেকে যায়। এর ফলে রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে যায়। 2 লক্ষের বেশি শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরেও সেই প্রক্রিয়া বন্ধ করতে হয়। HIV ভ্যাকসিনের ট্রায়াল বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটাকে তৈরি করে আনা সম্ভব হয়নি। SARS-CoV-1 যখন তৈরি প্রায় হয়ে এসেছিল, প্যান্ডেমিকটাই চলে গিয়েছিল। 70-এর দশকে বা 60-এর শেষ দিকে আমেরিকাতে পোলিও ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনেশন আরম্ভ করা হয়। তার এফিকেসি কত ছিল? 73%। 73% এফিকেসি ছিল, কিন্তু 73% এফিকেসিতে 5 বছর দেওয়ার পরে আমেরিকা পোলিও ইরাডিকেট করেছিল। 50 to 70% বা তার উপর যদি এফিকেসি থাকে, দ্যাটস আ গুড ভ্যাকসিন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এটা নতুন নয়। যে কোনো টিকা আবিষ্কারের সময় এই পরিস্থিতি বারবার এসছে। টিকায় তৈরির সময় এই ধরনের সমস্যা আসবে এবং তার জন্য সকলেই প্রস্তুত, এবং এটার পরেই সুরক্ষিত একটি টিকা যাতে আসে তার জন্য অবশ্যই আশা রাখছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, মাম্পস, মিজল, রুবেলা এবং রোটা ভাইরাসের ট্রায়ালের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দেয়, যার জেরে মাঝপথে তা প্রত্যাহার করে নিতে হয়। যেমন MMR, যেটা মাম্পস, মিজলস, রুবেলার এখন দেয়া হয়, সেই ভ্যাকসিনটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ডিজিজ দেখা গিয়েছিল, অটিজম বলে। তো তারপরে ওটাকে আরো বেশি মডিফাই করে এখন তো ভালো চলছে। আমাদের রোটা ভাইরাস ভ্যাকসিন এখন যেটা সারা পৃথিবীতে চলছে, তখন ওটা আমেরিকায় রোটা শিল্ড বলে বেরিয়েছিল। সেই রোটা শিল্ডেরও প্রবলেম হলো যে বাচ্চাদের ইন্টেস্টিনাল একটা প্রবলেম হচ্ছিল, তারপর আবার সেটাকে মডিফাই করে এখন ভীষণভাবে সারা পৃথিবীতে চলছে। লেপ্রসি ভ্যাকসিনই আছে, ম্যালেরিয়া ভ্যাকসিন আছে, কিন্তু সেগুলো ট্রায়াল পর্যায়ে গেছে, কিন্তু সেগুলো উইথড্রল হয়নি, কারণ ওগুলো বাজারে খুব একটা সেরকমভাবে পপুলারলি আসেনি। সুতরাং সেটাকে আমরা উইথড্রল বলবো না। মাম্পস, মিজেলা, রুবেল MMR ভ্যাকসিন, তা থেকে একবার একটা খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছিল শিশুদের মধ্যে, সেই জন্য সেটাকে উইথড্র করা হয়েছিল। এই রকম কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা আছে যেখানে কিন্তু যে কোনো টক্সিসিটির কারণে আমরা উইথড্র করেছিলাম। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভ্যাকসিনই নয়, বাজারে আসার পরে অনেক ওষুধেরও বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বছর 8-10 আগে অ্যাক্টিভেটেড প্রোটিন সি বলে একটা ওষুধ ভীষণ ব্যবহার হচ্ছিল। বছর 4-5 সাংঘাতিকভাবে ব্যবহার হতো, কিন্তু এখন একদম বন্ধ হয়ে গেছে। সেই সময়ে প্রথম যেসব উৎসাহব্যঞ্জক রিপোর্ট বেরিয়েছিল, সেগুলো পরে আরো খুঁটিয়ে আরো বড় ট্রায়াল করে দেখা গেল যে ওষুধটা কোনো কাজের জিনিস নয়। যে এরকম হয়েছে পৃথিবীতে যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল হয়ে মার্কেট করে তারপরে ড্রাগটা উইথড্র করে নিতে হয়েছে। তবে যেসব ভ্যাকসিন তৈরির পথে এরকম হোঁচট এসেছে, তার মধ্যে অনেকগুলি নতুন গবেষণার পর আবার সফল হয়ে বাজারে ফিরে এসেছে। সুতরাং অক্সফোর্ডে তৈরি করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও তেমনটা হতেই পারে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, ABP আনন্দ। করোনা আবহেই খুলে যাচ্ছে পাতাল ঘরের প্রবেশ পথ। রসিকতা করছিলাম। কলকাতার লাইফলাইন মেট্রো চালু হচ্ছে আবার। রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। এছাড়া সোমবার মানে 14 তারিখ থেকে মেট্রোর দরজা খুলে যাবে। তবে নিউ নর্মালে মেট্রো সফর অন্যরকম হবে। কেমন হবে দেখাচ্ছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। দেখুন, সড়কপথ আনলক হয়েছে আগেই, এবার সুড়ঙ্গ পথে আবার ছুটবে কলকাতা মেট্রো। রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য চলবে কলকাতা মেট্রোর স্পেশাল সার্ভিস, আর সোমবার থেকে সাধারণ যাত্রীদের জন্য মিলবে পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে দিনে 55 জোড়া মেট্রো চলবে। অফিস টাইমে 10 মিনিট অন্তর আর অন্য সময়ে 15 মিনিট অন্তর। ওই একই দিনে পেড ট্র্যাকে ফিরবে ইস্ট ওয়েস্ট মেট্রো। দিনে 36 জোড়া ট্রেন চলবে। দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিট।
Metro trains will be stopping at all stations except if some station comes under containment zone, then the services will not stop there. Stoppage timing has been increased from normal 20 seconds to 30 seconds so that people can comfortably board and deboard without getting through. Everyone will have to ensure social distancing protocols inside the station premises and in the trains. মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে 13 তারিখ নিজ পরীক্ষার্থী ও তার সঙ্গে থাকা অভিভাবক মেট্রোয় উঠতে পারবেন। সেজন্য কোনো ই পাস লাগবে না। যাদের কাছে স্মার্ট কার্ড নেই ওই দিনের জন্য কাউন্টারে পেপার টিকিটের ব্যবস্থা থাকবে। 13 তারিখ মেট্রো চলবে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো সেদিন চলবে না, চলবে পরের দিন অর্থাৎ 14 তারিখ থেকে। কিভাবে মিলবে স্মার্ট কার্ড, কিভাবেই বা হবে স্মার্ট কার্ডের রিচার্জ? 22শে মার্চের পর থেকে মেট্রো পরিষেবা বন্ধ। অতিমারের জেরে প্রায় 6 মাসের কাছাকাছি বন্ধ থাকার পর মেট্রো শুরু হতে চলেছে। নতুন যে নিয়ম হয়েছে তাতে টোকেন ব্যবহার করা যাবে না, কিন্তু আমার সামনে যে টিকিট কাউন্টার রয়েছে সে টিকিট কাউন্টার অবশ্য খোলা থাকবে। তার কারণ টোকেন না ব্যবহার করা গেলেও নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হবে, এমনটাই মেট্রো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্ট কার্ড রিচার্জের জন্য মেট্রোর যে নতুন তৈরি অ্যাপ অথবা মেট্রো ওয়েবসাইট সেটাও কিন্তু ব্যবহার করা যাবে। তারপর আমরা এইখান থেকে কেউ যদি স্মার্ট কার্ড রিচার্জ করতে পারেন অথবা তার স্মার্ট কার্ড থাকলে তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন এদিকে। বলে রাখা দরকার তার আগে কিন্তু একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবশ্যই ই পাস সংগ্রহে। pathadisha.com/metro এখান থেকে কিন্তু সরাসরি ই পাস সংগ্রহ করা যাবে। সেই ই পাস হবে প্রতি ঘন্টার জন্য। সেই প্রতি ঘন্টার যে ই পাস সেটাকে সংগ্রহ করে মেট্রো স্টেশন চত্বরে ঢোকা যাবে। এবার দেখে নেব নিউ নর্মালে মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের নিয়ম কানুন। প্ল্যাটফর্মে আসার পরও দূরত্ববিধি শেষ হচ্ছে না। প্ল্যাটফর্ম চত্বর জুড়ে দেখা যাচ্ছে বেশ কিছু হলুদ দাগ দেওয়া। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন ই পাস ব্যবহারের যে নিয়ম চালু হয়েছে তাতে প্ল্যাটফর্ম চত্বরে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। যারা আসবেন তাদেরকে এই দূরত্বে থাকতে হবে। এই যেমন এইখানটায় আমি যখন দাঁড়িয়ে রয়েছি তার পরের লোক দাঁড়াবেন কিন্তু ওইখানটায়, অনেকটাই কিন্তু দূরত্ব রয়েছে, তিনি থাকবেন এখানে। আর প্ল্যাটফর্ম চত্বরে যদি বসতে হয় সেক্ষেত্রেও কিন্তু নিয়মবিধি দূরত্ববিধি যথেষ্টই কিন্তু তৈরি করা হয়েছে। এই যেমন এই সিটটি যেরকম আসন আমরা বহুবার দেখেছি মেট্রো চত্বরে, 4 জন করে সচরাচর বসতে পারেন। আজকে ওই কোণে একজন ভদ্রলোক বসে আছেন, অর্থাৎ আমার বসার অনিবার্য জায়গা হবে এইটি। মাঝে যে দুটি জায়গা রয়েছে সেই দুটোকে ক্রস মার্ক করে দেওয়া রয়েছে। আপাতত যতদিন এই দূরত্ববিধি মানার প্রয়োজনীয়তা থাকবে এই দুটি আসনে কেউই বসতে পারবেন না। মেট্রোর কামরায় দূরত্ববিধি মেনে কিভাবে সফর? এই ট্রেনে ওঠার পরেও কিন্তু দূরত্ববিধির নিয়মকানুনের খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। ট্রেনে ওঠার পরে আমরা দেখতে পাচ্ছি গোটা ট্রেনের মধ্যে বেশ কয়েকটি জায়গায় ঠিক একইভাবে যেরকম আমরা প্ল্যাটফর্মে দেখেছি সিটগুলোতে সেভাবেই কিন্তু মার্ক করা রয়েছে কোথায় বসা যাবে অথবা কোথায় বসা যাবে না। আপাতত গোটা মেট্রো রেকে 284টি আসন থাকে, তার মধ্যে 128টা আসনেই বসা যাচ্ছে। পরিষ্কার করলে দেখা যাবে যে এই সিটে 7 জন বসতে পারে, তার জায়গায় 3 জনকে কাটা রয়েছে। এখানে কিন্তু বাকি জায়গাটায় বসতে পারবো, অর্থাৎ এই মাঝের জায়গাটি আমার জন্য বরাদ্দ হতেই পারে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি রাউন্ড ট্রিপের পর মেট্রো রেক স্যানিটাইজ করা হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। দেখুন, শুরুতেই যেটা বলছিলাম, ভোট যত এগিয়ে আসে ততই রাজনীতিতে জল্পনা জোরালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তার দলের সবাইকে পূর্ণ শক্তিতে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে বিজেপি বলছে যে তৃণমূলের বহু হেভিওয়েট নেতাই নাকি বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এখন কে কোন দিকে ঝুঁকবেন বা আদৌ ঝুঁকবেন কিনা পুরোটাই বিশ্বাস করুন জল্পনা। কিন্তু জল্পনা নিয়ে অ্যানিমেশনে মজা করেছি বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Ow, ow, ow. Hey! Ow.
আহ আহ কিস দেবেন না প্লিজ